নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি ম্যাল অ্যাডজাস্টমেন্টের দ্বিতীয় পার্ট নিয়ে, যেটা আগে থেকে গিয়েছিল। কিছু বাকি থেকে গিয়েছিল, কিছু বিষয় যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো বাকি থেকে গিয়েছিল। তো তার আগে বলি, শিক্ষাবিদ চ্যানেলে সকলকে স্বাগত। যারা এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন, ডব্লিউবিএসএসসি বা হচ্ছে বিএন এডুকেশন থেকে শুরু করে, এন্ট্রান্স থেকে শুরু করে, এমইন এডুকেশন থেকে শুরু করে বিএড এমএড সমস্ত কিছুতেই কিন্তু বিশেষ করে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যারা দেখছেন পুরোপুরি ভিডিওটি ভালো করে দেখুন, তবেই গেলে বোঝা যাবে যে কোথায় প্রবলেম আছে, কোন জায়গাটা হচ্ছে জানা নেই বা হচ্ছে আরও কিছু জানার বাকি আছে। তো এগুলো বুঝতে পারবেন। তাই চলুন এগিয়ে যাই। যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আমরা জেনেছিলাম, ম্যাল অ্যাডজাস্টমেন্ট কী, ম্যাল অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে বিভিন্ন ধরনের কজগুলো জেনেছিলাম, সিমটমস জেনেছিলাম। তার সাথে সাথে হচ্ছে ইনফ্যান্সি স্টেজে হচ্ছে আমরা জেনেছিলাম ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুড স্টেজ পর্যন্ত জেনেছিলাম। কিন্তু তারপরেও আর একটা জিনিস থেকে যায়, যে ইনফ্যান্সির পর অ্যাডাল্টহুড এগুলো বা হচ্ছে এই জায়গাগুলো থেকে যায়। তো সুতরাং তাই বলবো যে এক মিনিট, এটা কজ অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এটা ম্যাল অ্যাডজাস্টমেন্টের কিছু কিছু এডুকেশনের ক্ষেত্রে স্পেশালি ব্যাপারগুলো থাকে, হার্মফুল কিছু জিনিস থাকে, সেইগুলোকে নিয়ে আমরা জানবো। এক মিনিট, এডুকেশন, ওপেন মাইন্ডেড, ক্রাইটেরিয়া ও মেন্টাল হেলথ এগুলো বলেছিলাম। ক্রাইটেরিয়া কী কী ছিল, মেন্টালি 5 GB ইনস্ট্যান্ট এগুলো রয়েছে, সেগুলোও বলেছিলাম। আমরা আলোচনা করছিলাম ম্যাল অ্যাডজাস্টমেন্টের ওপর, ম্যাল অ্যাডজাস্টমেন্টের কজেস, তারপরে ইনফ্যান্সি চাইল্ডহুড লেভেল পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তারপরে আজকে আলোচনা করব যে হাউ ম্যাল অ্যাডজাস্টমেন্ট ইজ হার্মফুল ফর এডুকেশন। আমরা জানি অপসঙ্গতির ফলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কতগুলো আচরণ দেখা যায়, যা শিক্ষার্থীর পঠন পাঠনে কিন্তু বাধা সৃষ্টি করে বা অসুবিধা সৃষ্টি করে। যেমন নেগেটিভিজম মানে কি, নেতিবাচক মনোভাব। অর্থাৎ নেতিবাচক বলতে শিক্ষার্থীর দোষ খুঁজে বের করা বা সিদ্ধান্তের বিরোধিতা করা, যে কোনো ধরনের হচ্ছে নির্দেশ অবমাননা করা বা হচ্ছে সহযোগিতা না করার যে প্রবণতা, এই ধরনের যে মনোভাব শিক্ষার্থীদের মধ্যে সবসময় একটা বিদ্রোহী মনোভাব বা হচ্ছে প্রতিবাদের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তো এদের দ্বারা বিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট হয়। এর ফলে কি হয়, শিক্ষকদের কাছে বা বিদ্যালয় পরিচালনার কাজে এরা সমস্যা সৃষ্টি করে বা সমস্যা হয়ে দাঁড়ায়। এরকম ধরনের হচ্ছে অনেক মানুষ রয়েছে, অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিশেষ করে হায়ার এডুকেশন সিস্টেমে দেখতে পাবেন অযথা নেগেটিভ তো ভাববেই, অযথা। আর তার মানে বিকজ হচ্ছে গিয়ে সে তো ম্যাল অ্যাডজাস্টেড, তার সাথে সাথে আরও কয়েকটাকে ম্যাল অ্যাডজাস্টমেন্ট করবে। অ্যাস্কেপিজম মানে হচ্ছে পলায়নী মনোভাব। অ্যাস্কেপ মানে কি, পলায়নী মনোভাব। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অপসংগতির মূলক ছাত্ররা শ্রেণীকক্ষে চুপচাপ বসে থাকে। এরা কোনো সময় হইচই করে না, সব সময় সংকুচিত মনোভাব এদের মধ্যে কিন্তু দেখা যায়। মনোবিদদের মতানুযায়ী যেসব শিক্ষার্থীরা পরিবেশের সঙ্গে সার্থক সংগতি বিধান করতে অক্ষম, তারা পরিবেশের থেকে নিজেদের গুটিয়ে রাখতে চায়, মানে পলায়নী মনোভাব যে যাদের মধ্যে থাকে। তো অনেক সময় অকৃতকার্য, মেনে নেয় খুব সহজে। কোনরূপ বাধার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা কিন্তু তাদের থাকে না। সিচুয়েশন প্রবলেমস সেটাকে ভয় পায়, সেটা থেকে নিজেকে গুছিয়ে রাখে। ট্রান্সি সহজীভূত হওয়া, ট্রান্সি মানে হচ্ছে আচ্ছা, ফোবিয়া তার সঙ্গে থাকছে, সহজীভূত হওয়া ফোবিয়াটা থেকে যায়। এবং ট্রান্সি মানে ক্লাস পালানো। মানে অনেক সময় কি হয়, শিক্ষার্থীর মধ্যে ক্লাস পালানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায়। ক্লাসে পালানোর নানা মানে কারণ থাকলেও এটা অপসঙ্গতির কিন্তু একটা লক্ষণ, যে সম্পর্কে কোনো দ্বিমত নেই। কারণ এই ক্লাস পালানোর ফলে পঠন পাঠনের নিয়মিত কিন্তু অংশীদারি সে হতে পারে না, এটা একটা প্রবলেম। দেন লাইং, মিথ্যা কথা বলা, এটা আমরা দেখেইছি যে শিক্ষার্থীর মিথ্যা কথা বলাটা একটা গিয়ে থাকে। মানে সে হয়তো তার তৃপ্তি পায়, যেসব মানে কিছু জিনিস লুকোতে চায় বা নিজের অক্ষমতার জন্য ভালো পড়াশোনা করতে পারে না,
তার যার ফলে শিক্ষক দেওয়ার জন্য, ভালো শিক্ষককে ফাঁকি দেওয়ার জন্য নানা ধরনের হচ্ছে মিথ্যা কথা বলে থাকে। তারপর হচ্ছে স্টিলিং, চুরি করা, শিক্ষার্থীদের কারো কারো হচ্ছে মধ্যে চুরি করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। যেমন ধীরে ধীরে হচ্ছে সেটা বাড়তে গিয়ে একটা সময় বৃহৎ আকার ধারণ করে নেয় এবং সেটা মানে খুবই জটিল পর্যায়ে চলে যায়। দেন সেক্স প্রিজার্ভেশন, যৌন আচরণ, যেমন কৈশোরে নানা রকম যৌন আচরণ থাকে দেখা যায় এবং কৈশোরে নতুন নতুন যৌন আচরণের সৃষ্টি হয়, যার ফলে শিক্ষার্থীদের মনে নানা ধরনের যৌন কৌতূহল কিন্তু লক্ষ্য করা যায়। অনেক সময় সেটা হয় যৌন কৌতূহল মেটানোর জন্য অস্বাভাবিক অসামাজিক আচরণ কিন্তু তারা করে থাকে, যার ফলে কি হয়, পঠন পাঠনে হচ্ছে ক্ষতি হয়, তার সাথে সাথে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য হচ্ছে সেই ধরনের এডুকেশনটা সঠিকভাবে দিতে হবে। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, আক্রমণাত্মক মনোভাব, অনেক সময় কি দেখা যায় শিক্ষার্থীকে প্রায়শই আমরা দেখি মারধর করতে দেখা যায়। তো এদের ফলে কি হয়, আক্রমণাত্মকতা শিশু কিন্তু তার মনোভাবের জন্ম, যার ফলে কি হচ্ছে, সে কেবলমাত্র নিজের ক্ষতি করে না, তার সাথে সাথে সহপাঠী, সমাজ সকলের ক্ষতি করতে থাকে। হাউ ম্যান অ্যাডজাস্টমেন্ট বি প্রিভেন্টেড, হাউ ক্যান ইউ বি প্রিভেন্ট গুড হোম এনভায়রনমেন্ট? অবভিয়াসলি একটা ভালো গুড এনভায়রনমেন্ট যদি হচ্ছে থাকে, ভালো হচ্ছে মানে বাড়ির পরিবেশ, বিশেষ করে যে গৃহ পরিবেশে সে থাকে, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত কাজের যেন হচ্ছে নিয়ম শৃঙ্খলা, একটা ডিসিপ্লিন ওয়ে লাইফ, এবং খেলার জন্য প্রয়োজনীয় সামগ্রী, এবং যতটা সম্ভব বুঝিয়ে ভালোবেসে প্রয়োজনীয় কাজ করানো যথেষ্ট। জোর জবরদস্তি করে কোনো কিছু করানো যায় না, বিশেষ করে শিশুকে। শিশুর সঙ্গে এমন সবমূলক আচরণ করতে হবে মানে কিছু যাতে তার মধ্যে পজিটিভ ভাইব আসে, এবং গুড স্কুল এনভায়রনমেন্ট। অবশ্যই স্কুলে যেহেতু ম্যাক্সিমাম সময়টা কাটায় সে, তাই হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক সেটা হচ্ছে সুমধুর সম্পর্ক হতে হবে, এবং যাতে সে ক্লাসরুমে গিয়ে একটা আনন্দ পায় যে না হ্যাঁ আমি এখানে তাকে শারীরিক আঘাত দিয়ে হচ্ছে কিছু শেখানো যাবে না। তাকে এমন কিছু কিছু মেথড, এমন কিছু কিছু টেকনিক টিচার অ্যাপ্লাই করবেন। দে আর এনকারেজ টু স্টাডি, দে আর এনকারেজ টু কামিং স্কুল। তো তারা হচ্ছে আসতে সেটা বাধ্য হবে, বা হচ্ছে আসতে ভালো লাগবে তাদের। শিক্ষণ পদ্ধতি যেমন কেমন থাকবে, যে মনোবৈজ্ঞানিক, সহপাঠকর্মী কাজ, এই সমস্ত দিক দিয়ে হচ্ছে কিন্তু তাদেরকে এগোতে হবে। অভিভাবকদের কখনো কখনো হচ্ছে অভিযোজনের হচ্ছে অভিজ্ঞানিত হবে, বিদ্যালয়ের পরিবেশটা যেন সুস্থ থাকে, অভিভাবকদের মিটিং করাতে হবে, কখনো কখনো বিজ্ঞানসম্মত মূল্যায়ন করাতে হবে। গুড স্কুল এনভায়রনমেন্ট বা হচ্ছে ভালো পরিবেশ কী করে আসবে, কারণ হচ্ছে আমরা দেখেছি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি করি না, তাহলে এখানে হবে। তাই সোশ্যাল যে এনভায়রনমেন্ট, যে পরিবেশে সুস্থ স্বাভাবিক পরিবেশে যেন সে বেড়ে ওঠে, বিদ্যালয় পরিবেশটাকেও কিন্তু সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ করে তুলতে হবে। এবং বিশেষ করে হচ্ছে যদি আমরা দেখি পার্সোনালিটি ডিজঅর্ডার থেকে শুরু করে, আমরা নেক্সট করবো যে ম্যালাডজাস্টমেন্ট প্যাটার্ন অফ দ্য পার্সোনালিটি ডিজঅর্ডার ইন অ্যাডোলেসেন্স। তো অ্যাডোলেসেন্সে কী কী হচ্ছে পার্সোনালিটি ডিজঅর্ডারগুলো দেখা যায়। যেমন দেখবেন যে পার্সোনালিটি ডিজঅর্ডারের যদি আমি 1 নম্বর বলি, তাহলে বলা যাবে আলপোর্টের মতে ব্যক্তিত্ব হচ্ছে গিয়ে ব্যক্তির মধ্যে যে সমস্ত জৈব মানসিক সত্তা রয়েছে সেগুলো পরিবেশের সঙ্গে অন্যান্য সঙ্গত বিধানের সাথে তারই একটা প্রগতিশীল সংগঠনের নামই হচ্ছে ব্যক্তিত্ব, পার্সোনালিটি। কিন্তু অসঙ্গতি বিধানে ব্যক্তির লক্ষ্য মূল থাকে, এবং উপাদানগুলি একদিকে যেমন হচ্ছে জৈবিক ভিত্তি থাকে, অপরদিকে তেমন হচ্ছে মানসিক ভিত্তি থাকে। জৈব মানসিক সত্তাগুলো সমন্বিতভাবে সংগঠন হিসেবে কিন্তু ক্রিয়াশীল। তো প্রত্যেক ব্যক্তি তার এক নিজস্ব ব্যক্তিত্বের অধিকারী। তো সেই ব্যক্তিকে কিন্তু একটা পথ দেখায় সেই ব্যক্তিত্বই। তাই অভিযোজনে সাহায্য তাকে করে, সার্ভাইভ করতে সাহায্য করে, এবং যে বৈশিষ্ট্য দেখা যায় সেই প্রত্যেক ব্যক্তির মধ্যে, ব্যক্তি সুষ্ঠু অভিযোজনে কিন্তু সেটা বাধা সৃষ্টি করতে পারে কখনো কখনো। আবার কিছু কিছু জিনিস যেগুলো তাকে হচ্ছে কি ওপরে উঠতে সাহায্য করবে। তো এরকম কখনো কখনো মানিয়ে নিতে না পারার জন্য, মানিয়ে চলার ক্ষমতা যখন হারিয়ে যায় তার মধ্যে, তখন তার মধ্যে এই পার্সোনালিটি ডিজঅর্ডারগুলো আসে। অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ বা পার্সোনালিটি ডিজঅর্ডার কয়েকটা শ্রেণীতে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো প্যারানোইয়া। ফার্স্ট অফ অল প্যারানোইয়া মিনস হচ্ছে হোয়াট? প্যারানোইয়া মিনস হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিয়ার। দুটো ভাবে রয়েছে, ডিলিউশন অফ গ্র্যান্ডিয়ার আর ডিলিউশন অফ পারসেপশন। তো প্যারানোইয়ার লক্ষণ কি? একটা ভ্রান্ত বিশ্বাস। ব্যক্তি যখন কোনো ক্ষেত্রে পরাজিত বা ব্যর্থতার শিকার হয়, তখন সে পরাজয় বা ব্যর্থতার জন্য নিজেকে দায়ী না করে মনে করে যে অন্যান্যরা তার হচ্ছে বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে করিয়েছে। তো এই যে জিনিসগুলো যেমন হতে পারে ডিলিউশন অফ গ্র্যান্ডার কেমন হবে, এখানে ব্যক্তি নিজেকে খুব বড় বলে মনে করে, অর্থাৎ ব্যক্তি নিজেকে খুব
মানে গ্র্যান্ড পার্সন বলে মনে করে। ব্যক্তি নিজেকে এতটাই মনে করে যে মনে করে তাকে ছাড়া কোনো সব কাজ অচল, সেই সর্বে সর্বা। ডিলুশন অফ দ্য পারসেপশন সুয়েশন। এখানে ব্যক্তির মধ্যে দৃঢ় ধারণা জন্মায় যে তাকে হত্যা করার জন্য কেউ তার সবসময় কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তার সমস্ত কিছু সহকর্মী প্রতিবেশী থেকে শুরু করে আতঙ্ক হয়ে থাকে। তো সেটা একটা রিলেশন অফ পারসিউশন। তো এটা হয়ে থাকে। দেন হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া যদি আমরা দেখি বিভিন্ন ধরনের দেখবো, যেমন হচ্ছে, আচ্ছা তার আগে বলি যে প্যারানয়ের কি সলিউশন রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যাতে কলহ না থাকে, দাম্পত্য জীবন যাতে অতিষ্ঠ না হয়, সেটার দিকে দেখতে হবে। এবং বন্ধু বান্ধব সহকর্মীদের হচ্ছে আস্থা রাখতে হবে সেই সব বিষয়ের প্রতি। এবং যখন কোনো বিষয়ে সমালোচনা শুরু হয় তখন তা সহ্য করতে পারে না, তো সেই জায়গাটাকে কিন্তু মেনটেন করে রাখতে হবে। সিজোফ্রেনিয়া যদি দেখি আমরা, ডিসঅর্গানাইজ টাইপ অর হেভি ফ্রেনিক type and paranoid type, catatonic super, catatonic excitement, undifferentiate or a simple type or রেসিডুয়াল টাইপ। তো এইগুলো আমরা জানবো। সিজোফ্রেনিয়া কি? সিজোফ্রেনিয়া শব্দটি সিজো এবং হচ্ছে যার অর্থ কি ভেঙে যাওয়া, এবং ফেরনিয়া হচ্ছে অর্থ হচ্ছে ব্যক্তিত্ব। অর্থাৎ ব্যক্তিত্বটা যখন ভেঙে যায় তখন হচ্ছে তাকে আমরা বলবো সিজোফ্রেনিয়া। অর্থাৎ লক্ষণ যদি আমরা দেখি কি বলবো, যে মানসিক কাজে ব্যক্তির সংহতির অভাব হচ্ছে, ইন্টিগ্রেশনের অভাব হচ্ছে, এবং খাওয়া দাওয়া সম্পর্কে অনীহা, সবসময় চুপচাপ বসে থাকা, জড় জীবনের মধ্যে পার্থক্য করে না সে, স্নেহ ভালোবাসা মায়া মমতা প্রকাশের অভাব দেখা যায় তার মধ্যে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তো প্রকার কত ধরনের রয়েছে এই যে সিজোফ্রেনিয়া বললাম, সেগুলো প্রথমে বললাম ডিসঅর্গানাইজড বা হচ্ছে হেভি ফ্রেনিক টাইপ, মানে প্রক্ষোভগুলো হচ্ছে গলযোগ প্রকটভাবে দেখা যায় এই টাইপের। অল্প বয়সে এই রোগের লক্ষণ প্রকাশ পায়, যার ফলে কি হয়, ফলে তা বৃদ্ধি পেতে থাকে। এরা অত্যন্ত ভাবুক প্রকৃতির হয়, অল্প বয়সে এরা ধর্ম দার্শনিক বিষয়ে কিন্তু আত্মমগ্ন হয়ে পড়ে। মানে এতটাই এমন অনেক এক্সাম্পল ছিল আমার সঙ্গে। আমি যখন মেদিনীপুরে ছিলাম তখন একটা মেসে থাকতাম, তো সেখানেও এরকম পরিস্থিতি ছিল। একটা দাদা সবসময় এমন এতটাই ভাবুক প্রকৃতির হয়ে যেত, রুমে এলেই মোটামুটি সে ভাবতো যে এই সব কিছু হয়ে যাচ্ছে, আমার কিছু করার দরকার, আমি কিছু করতে পারছি না, মানে সে নিজেকে দায়ী বলে মনে করছে। তো এইরকম ধরনের অনেকে ছিল, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে। আমি দেখেছি বিভিন্ন এতদিনের হচ্ছে এডুকেশনাল জার্নিতে আমি দেখেছি। তো বিশেষ করে এদের যে আবেগ অনুভূতি সেই চরম বিকৃতি দেখা যায়, এবং ছেলে মানুষই কখনো কখনো দেখা যায় চাল চলন ভাবে বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, বাট সে থিঙ্কিং করতে থাকে, এবং নিজের আচরণ ও সভ্যতা ও অশ্লীলতা দেখা দিতে পারে, এবং বিখ্যাত ও স্মরণীয় ব্যক্তি বলে নিজেকে মনে করে। আই এম দ্য মানে আমি সবকিছু করতে পারবো, আমার দ্বারাই সবকিছু হবে আমি যদি এগিয়ে যাই। তো এরকম জিনিসগুলো আসে তার মধ্যে। তো প্যারানয়েড টাইপ মানে এই ধরনের হচ্ছে সিজোফ্রেনিয়া বিভ্রান্তি বেশি দেখা যায়, বিভ্রান্তিমূলক বিষয়টা থাকে। এদের যে সন্দেহবাহিকতাটা এমন একটা পর্যায়ে পৌঁছয় যেখানে সামাজিক মেলামেশা তার দুর্বিষয় হয়ে ওঠে এবং অসম্ভব হয়ে ওঠে। ব্যক্তিদের হচ্ছে একেবারে হচ্ছে মানে নিঃসঙ্গ হয়ে পড়ে। তো লক্ষণ দিক থেকে অলৌকিক শাস্তি বা শক্তি তার উপর প্রয়োগ হচ্ছে, যেমন মনে করে সে নিজেকে অসামান্য প্রতিভার অধিকারী বলে মনে করে। আলাপরত ব্যক্তিদের হচ্ছে দেখলেই সে মনে করে যে তারা তার বিরোধী কিছু চিন্তা ভাবনা করছে, বিরোধী কিছু আলোচনা করছে। এবং যদি আমরা দেখি অলিক প্রত্যক্ষণ দেখা যায় অনেক সময়, যেমন দিব্য দর্শন, দৈব বাণী, পানীয় জলে হচ্ছে বিষ মিশিয়ে দিয়েছে কেউ, এই যে জিনিসগুলো, দিস আর দ্য সিজোফ্রেনিক টাইপ অফ ডিসঅর্ডার। অ্যান্ড তারপরে হচ্ছে রয়েছে ক্যাটাটনিক টাইপ, যেমন বললাম এই ধরনের সিজোফ্রেনিক যে বৈশিষ্ট্য কি, রোগীর অঙ্গভঙ্গি অঙ্গ সঞ্চালনগত গোলযোগ দেখা যাবে, এটা হচ্ছে ক্যাটাটনিক টাইপ। ক্যাটাটনিক সুপারে কি থাকবে, ক্যাটাটনিক সুপার বলা ভুল হবে, ক্যাটাটনিক স্টুপার এটা হবে, এসটি হবে এই জায়গাটায়, ক্যাটাটনিক স্টুপার হবে। তো ক্যাটাটনিক স্টুপারে হচ্ছে যে সমস্ত মানে স্তম্ভন অবস্থায় রোগী কিন্তু ঘন্টার পর ঘন্টা জড় পদার্থের মধ্যে দাঁড়িয়ে থাকছে, সেটা ক্যাটাটনিক স্টুপার। যেমন আমি ঈশ্বর, আমি বিশ্ব চরাচরের হচ্ছে পরিত্রাতা পরিদাতা পরিত্রাতা। তো হচ্ছে লক্ষণ যদি দেখি, এই অবস্থায় রোগীর জ্ঞান লোপ পায় এবং রোগী নিঃসারে মলমূত্র ত্যাগ করে থাকে। তারা হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানসগুলো কাজ করা বন্ধ করে দেয় বা হচ্ছে নিস্তব্ধ হয়ে যায়। ক্যাটাটনিক এক্সাইটমেন্ট যদি দেখি, মানে স্তম্ভন অবস্থায় মানে কেটে
যাওয়ার পর মানে কোনো কোনো কেটে যাওয়ার পর তার মধ্যে উত্তেজনা দেখা দিতে শুরু করে, উত্তেজিত অবস্থা বলে মনে হয়। মানে এই সময় রোগী নানা রকম ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়, রোগী সবসময় উত্তেজিত মনোভাবে থাকে এবং রোগী অশ্লীল যৌন আচরণ করে থাকে। দেন আনডিফারেন্সিয়েট আর সিম্পল টাইপ, যেটা আমরা বলছি রোগী নিজেকে এখানে আলাদা রাখে না, সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। রোগী খাওয়া দাওয়া স্নান করা চায় না, কোনো কিছু মানে জাস্ট একদম নিসাড় হয়ে যায়। রেসিডিয়াস টাইপ, যেমন যে সমস্ত সিজোফ্রেনিক রোগীর হচ্ছে রোগ সেরে যাওয়ার পরেও রোগের কিছু লক্ষণ থেকে যায়, সেগুলোকে বলা হচ্ছে রেসিডিয়াল টাইপ। আর একটা যেটা বললাম যে বিভিন্ন কারণ থাকতে পারে, জৈবিক কারণ, মানসিক কারণ। জৈবিক কারণে বিভিন্ন ধরনের শারীরিক বংশগতি, সারবৃত্তীয় এই সমস্ত কারণ থাকতে পারে। সামাজিক কারণ যেমন হচ্ছে শৈশবকালীন কোনো মর্মান্তিক ঘটনা হতে পারে, অন্তরঙ্গতা, কৃত্রিম মানে পরিবারের মধ্যে কৃত্রিম অন্তরঙ্গতা বা তিক্ত সম্পর্ক, একটা ভালো সম্পর্ক নেই, দেন এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। তারপরে যদি বলি যে হচ্ছে নার্সিস্টিক পার্সোনালিটি, যেমন হচ্ছে এদের চাল চলন, কথাবার্তা, হাব ভাব এগুলো স্পষ্ট হয় এবং উদ্দিত প্রকৃতির হচ্ছে একটা প্রশংসা শুনতে চাই সেটা সবসময়। এটা নার্সিস্টিক মানে মানে অহংকারী ব্যক্তিত্বের সঙ্গে গ্রিক পৌরাণিক একটা কাহিনী যুক্ত আছে এর ব্যাপারটা নিয়ে। বা না, অহংকারী ব্যক্তিত্ব যেটা বলছি আমরা, মানে শক্তি, সামর্থ্য, সৌন্দর্যে ও মেধায়, দক্ষতায় সে যেন সর্বে শ্রেষ্ঠ বলে নিজেকে মনে করে। এটা হচ্ছে নার্সিস্টিক পার্সোনালিটি। তো এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে ইগোসেন্ট্রিজম, সে সবসময় তার ইগোটাকে জাহির করতে চায়। মানে এখানে যেটা বলা হয় যে এখানে ব্যক্তি মনে করে যে আমি প্রধান, আমি ঠিক, আমার জন্য সমস্ত আয়োজন করার আয়োজন। এই ইপটিজিংটা কি, অর্থাৎ কুপ্রস্তাব, অর্থাৎ একক দলবদ্ধভাবে মেয়েদের উত্তক্ত করা, অশ্লীল মন্তব্য করা, কুপ্রস্তাব দেওয়া। যুবকদের মধ্যে উত্তরোত্তর এটা বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে। প্রথম নির্দেশ কৌতুক দিয়ে শুরু হবে এবং শেষ পর্যায়ে কিন্তু সেটা একটা বিচারযোগ্য অপরাধের পর্যায়ে চলে যাবে। তারপরে র্যাগিং এর ব্যাপারটাও থাকে, র্যাগিংও একটা ম্যাটার থাকে। র্যাগিং ওয়ান অফ দ্য কজ, যেমন আবাসিক হোস্টেলে আমরা দেখি, বা হচ্ছে বিভিন্ন ধরনের হোস্টেল, বিভিন্ন ধরনের জায়গায়ও আমরা দেখি। তো সুপ্রিম কোর্টের আদেশে কিছুটা কঠোর ব্যবস্থা নেওয়া হলেও, যেমন আমরা প্রভৃতি ক্ষেত্রে DSM-4 মানে বিভিন্ন ধরনের হচ্ছে কাম বা হচ্ছে বিভিন্ন ধরনের বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। নারী নির্যাতন থেকে শুরু করে দলগত নির্যাতনের প্রবণতা, এই সমস্ত কিছু থাকছে। র্যাগিং এর পর হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। মানে অবসেশন মানে কি, নিরন্তর কোনো চিন্তা করা, বা ব্যক্তি কেবল ইচ্ছার সত্ত্বেও তা বন্ধ করতে পারে না। হাত ধোয়া বারবার, বা হচ্ছে অবসেশন বারবার, বা মানে যেমন হয় ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের মূর্তিকে দেখে নানা কুচিন্তা পোষণ করা, বা সব কাজেই হচ্ছে তার ভুল হয়। কোনো কিছু সে করার আগে বারবার ঠাকুরের নাম নিতে থাকে, উচ্চারণ করে থাকে। প্রতিকার করতে হলে আপনাকে হচ্ছে সহজ এবং প্রকৃত কারণ নির্ণয় করে পরামর্শদানের পরামর্শ নিতে হবে, দাতার পরামর্শ নিতে হবে। অ্যালকোহলিক ড্রাগ অ্যাডিকটেশন থাকে, নেশাজাতীয় দ্রব্য এবং ব্যক্তির কিছু নেশা করে থাকে, যেগুলো কিন্তু দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং উৎকণ্ঠা, বিষণ্ণতার কিন্তু সৃষ্টি করে। তার সাথে সাথে হচ্ছে যদি আমরা দেখি ট্রিটমেন্ট অব অ্যালকোহলিক, বিভিন্নভাবে ট্রিটমেন্ট করা যায়। মদ্যপান বন্ধ করার ফলে ব্যক্তির দৈহিক মানসিক অবস্থা কিন্তু একটা স্বস্তি পাবে এবং মদ্যপায়ী ব্যক্তি যাতে অন্য কোনো নেশায় আসক্ত না হয় তার দিকেও লক্ষ্য রাখতে হবে। শুধু ট্রিটমেন্ট করলে হবে না, ট্রিটমেন্ট ড্রাগ অ্যাডিক্টেড যারা তাদেরও ট্রিটমেন্ট করতে হবে। সোমাটিক যে ডিসঅর্ডার, যেটা আমি আগে বলেছিলাম, সোমাটিক ডিসঅর্ডার সম্পর্কে বলবো, যে দৈহিক বিশৃঙ্খল মানে তা জনিত অপসংগতির যে কারণগুলো রয়েছে। হিস্টেরিয়া মানে এখানে ব্যক্তির মনের অন্তদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে নানা রকম দৈহিক উপসর্গের মাধ্যমে। শ্রবণজাত হচ্ছে অসুবিধা, কানে শোনে না, বা অঙ্গ সঞ্চালনগত বিশৃঙ্খলা দেখা যেতে পারে, বা হাত পা অবশ হয়ে যাওয়া, বসতে, হাঁটতে না, দৌড়াতে না পারা। তো প্রবল প্রক্ষোভ সংযুক্ত বাসনা জনিত হলে সেই প্রক্ষোভ ওই বাসনাটিকে পরিত্যাগ করে অন্য উপায়ে মুক্তি চায়। এরকম প্রক্ষোভজনিত সমস্যা। সাইকাস্টিক কি সাইকাস্থেনিয়া, যেটা বলা হচ্ছে সাধারণত অবাস্তব ভয় বা আবাসিক যে অনুপর্ষী বা সংশয়, এই সমস্ত জিনিসগুলো অপসংগতিমূলক আচরণের কারণ হয়। অবাস্তব ভয়,
তারপরে হচ্ছে এংজাইটি, আমি বললাম এংজাইটি তো ওয়ান অফ দ্য রিজন। অ্যান্ড নিউরোস্থেনিয়া 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 মানে কি, দৈনন্দিন জীবনে ব্যক্তির মধ্যে নানা প্রকার চাপের মাত্রা অত্যাধিক হয়ে গেলে কিন্তু এই অপসংগতিমূলক আচরণ দেখা যায়। যেমন এর ফলে ব্যক্তি মানে প্রকাণ্ড হচ্ছে নিজেকে হচ্ছে কি মানে বোধ করবে, কিছু করতে অনিচ্ছা প্রকাশ করবে না তার মধ্যে। অ্যাংজাইটি তো বললাম, অ্যাংজাইটি হচ্ছে দুশ্চিন্তা প্রবণমূলক একটা চিন্তা ভাবনা তার মধ্যে তৈরি হয়ে যায়, সবসময় চিন্তা করতে থাকে, দুশ্চিন্তামূলক চিন্তা করতে থাকে। তো বোঝা গেল যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আমি আজকে আলোচনা করলাম যেগুলো বাকি থেকে গিয়েছিল ম্যালাডজাস্টমেন্টে। তো ম্যালাডজাস্টমেন্টে দুটো পার্ট পরপর আছে, দুটো পার্ট দেখুন, ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ সো মাচ।